আমরা অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে আজকে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছি, যেটা হওয়ার কথা ছিল আগরতলাতে, কিন্তু আমরা ধর্মনগর থেকে সেই কনফারেন্সটা করছি একটা বিশেষ অনুষ্ঠানের প্রচারের জন্য। আমরা আগামী 8ই জুন আমরা আমাদের এই শিক্ষার উন্নতি এবং এই শিক্ষার সঙ্গে জড়িত ছাত্রছাত্রী এবং শিক্ষার সঙ্গে জড়িত প্রশিক্ষকদের উন্নতির জন্য, প্রশিক্ষকদের সঠিক মান উন্নয়নের জন্য আমরা আগামী 8ই জুন একটা সারা ত্রিপুরাব্যাপী প্রোগ্রাম নিয়েছি। সেই প্রোগ্রামের প্রচারটার জন্য আজকে এই প্রেস কনফারেন্স। তো সেই বিষয়ে বিস্তারিত আমাদের কথা বলবেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠনের শ্রীযুক্ত শুভঙ্কর রায় মহাশয়। আমার নাম ভবেশ চক্রবর্তী, আমি রাজ্য কমিটির মেম্বার। আপনারা আজকে এই প্রেস কনফারেন্স আমাদের অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের, আমরা ডিএমএস এফিলিয়েটেড, আমাদের অর্গানাইজেশনের জয়েন্ট সেক্রেটারি যে ভবেশ চক্রবর্তী মারফতে আপনারা শুনলেন যে আমরা কি কারণে আমরা এই প্রেস কনফারেন্সটা করতে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্যটা হলো আজকে থেকে নয়, এটা আজকে দীর্ঘ 14-15 বছর ধরে চলছে। তো আর আমাদের এই সংগঠনটা মূলত 2016 সালে তৈরি হওয়া। অনেক চড়াইউতরাইয়ের পর আমরা 2021 সালে এই রাজ্যে কম্পিউটার শিক্ষাটা চালু হয়েছে। এই কম্পিউটার শিক্ষা মূল বিষয়বস্তু সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল আছেন, কারণ কম্পিউটার বর্তমান যুগে কম্পিউটার ছাড়া কোনো কিছুই হয় না। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে ডিজিটাল ইন্ডিয়া ডাক দিয়েছেন এবং আমাদের ত্রিপুরার যে মহামান্য মুখ্যমন্ত্রী মহোদয় যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ডাক দিয়েছেন, এই অনুটাই আমরা কিন্তু কম্পিউটার ছাড়া সম্ভব হব না। কিন্তু এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, এই রাজ্যে 1079টা স্কুলে কম্পিউটার শিক্ষা চালু হয়েছে 2021 সালের পর থেকে ধাপে ধাপে। এখন এই 1079টির মধ্যে 365টি স্কুল কম্পিউটার ল্যাব পুরোপুরি বন্ধ হয়ে আছে। আমাদের দাবিটা এখানে, ছাত্রছাত্রীরা কেন কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হবে? আমাদের দাবিটা এই জায়গাতে যে আমরা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট যেখানে একটা সুশিক্ষার ডিজিটাল শিক্ষা উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে, এখানে থার্ড পার্টির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাতে চালিয়ে শিক্ষাটার মান উন্নয়ন তো নয়ই, বরঞ্চ একটা বিজনেসের লাভ ক্ষতির বিষয়বস্তু দাঁড়িয়েছে। কেন সেটা? আমাদের দাবিটা এখানে যে আমরা যারা প্রশিক্ষক আছি, আমরা চাই না যে 1 লাখ টাকা বেতন বা 1.5 লাখ টাকা বেতনে চাকরি হোক আমাদের। আমরা চাই ন্যূনতম মজুরি, চাকরির সুনিশ্চয়তা, সামাজিক যে নিরাপত্তা, চাকরি করতে গেলে ছুটি চাটার বিষয়, এইসব জিনিস ন্যূনতম যেটা একটা এমপ্লয়ির যেটা থাকে সেটা আমরা দাবি করে আসছি। আর কম্পিউটার যারা শিক্ষক আছেন বিভিন্ন স্কুলে কর্মরত, আপনারা আমাদের কথায় নয়, আপনারা স্কুলে গিয়ে ফিজিক্যালি ভিজিট করে দেখতে পারেন একটা কম্পিউটার শিক্ষক কি কাজ করছে। বোর্ডের এক্সাম ডিউটি থেকে দেওয়া থেকে শুরু করে ক্লারিক্যাল থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব নিতে রাজি আছে, কিন্তু মাসের শেষে অর্থের দিক দিয়ে যদি দেখা হয় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে 10,000 টাকা স্যালারিতে কেটে পাওয়া যাচ্ছে 8,000 টাকা। এটা হাস্যকর বিষয় না বিষণ্ণতার বিষয় আমরা বুঝতে পারছি না। এই সামান্য টাকা দিয়ে স্কুলের রুলস রেগুলেশন মেনটেন করে কিভাবে শিক্ষাটা এগোবে? আজকে 365টা স্কুল ফার্স্ট সেন্ট্রাল গাইডলাইন অনুযায়ী যেটা বলা হয় যে প্রথম 5 বছর থার্ড পার্টি চালাতে হবে ভেন্ডারের মাধ্যমে। আফটার 5 ইয়ার্স রাজ্য সরকার এই শিক্ষাটাকে নিজের তত্ত্বাবধানে নিতে পারে। প্রকৃত উদাহরণ আমার বক্তব্য নয়, আসাম রাজ্য, পাশের আসাম রাজ্যে 1389 জনকে 2025 সালের অক্টোবর মাসে গভর্নমেন্ট সরাসরি অ্যাডপ্ট করেছে আফটার 5 ইয়ার্স পর। আরেক রাজ্য পশ্চিমবঙ্গের মহামান্য মুখ্যমন্ত্রী মহোদয়, নিশ্চয়ই আপনারা সকলে জানেন, আমাদের থেকে ভালো জানবেন আপনারা, আইসিটি শিক্ষার উন্নতি কল্পে ঘোষণা দিয়েছেন যা যা করার দরকার উনি করবেন এবং আইসিটি কে প্রকৃত শিক্ষার মান্যতা দিয়ে এই রাজ্যে পরিচালনা করবেন। তো আমরাও কিন্তু এই রাজ্যে যে রাষ্ট্রবাদী সরকারটা চলছে, এই রাষ্ট্রবাদী সরকারেরই অংশ আমরা। তো আমাদেরও দৃঢ় বিশ্বাস যে আমাদের রাজ্যে যে সরকার আছে এই সরকারও নিশ্চয়ই চিন্তা করছেন, কিন্তু কোন জায়গায় এসে আটকে যাচ্ছে সেই জিনিসগুলা
আমাদের সেন্ট্রাল থেকে যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে এই শিক্ষা খাতে, এই শিক্ষা খাতে যদি একটা এক্সাম্পল দিই, 100 টাকা দেওয়া হচ্ছে সেন্ট্রাল থেকে, রাজ্যে শেষে এই শিক্ষা খাতে ব্যয় হচ্ছে 40 থেকে 50 টাকা, বাকি 50 টাকা থার্ড পার্টির লাভ্যাংশ হিসেবে গণিত হচ্ছে। তাহলে কি এইভাবে এই শিক্ষাটা চলবে? সেন্ট্রালের গাইডলাইনে কি উল্লেখ আছে যে থার্ড পার্টিকে লাভ দিয়ে এই শিক্ষাটা চালাতে হবে? থার্ড পার্টি ছাড়া এই শিক্ষা ব্যবস্থা চলবে না। আজকে ত্রিপুরা রাজ্যে ধরুন আমাদের এমপ্লয়ি অনেক আছে, প্রায় নিয়ার অ্যাবাউট 2 লাখের মতন এমপ্লয়ি আছে, অনেক প্রজেক্ট সর্বশিক্ষা থেকে আরম্ভ করে এনআরএইচএম অনেক প্রজেক্ট আছে, ডাইরেক্ট গভর্নমেন্ট চালাচ্ছে। তো এখানে যদি গভর্নমেন্ট সেন্ট্রাল থেকে যে 100 টাকাটা দেয়, এই 100 টাকাটা যদি থার্ড পার্টিকে না দিয়ে গভর্নমেন্ট 70 টাকাও যদি খরচ করতে হয় শিক্ষা ব্যবস্থাটাকে, আমি মনে করি শিক্ষাটা আজকে উন্নতির একদম শিখরে পৌঁছানো যেত। কিন্তু এখানে থার্ড পার্টিকে লাভ দিয়ে কার লাভ হচ্ছে? থার্ড পার্টিকে রাখলে কার লাভ? কার লাভ যে গভর্নমেন্ট এটা যদি অ্যাডপ্ট না করে কার লাভ? এই জিনিসগুলি আমরা গভর্নমেন্টের মহামান্য মুখ্যমন্ত্রী, যিনি আজকে এই রাজ্যের শিক্ষামন্ত্রী বটে, ওনার কাছে আমরা রাখতে চাইছি। এবং আজকে যে 365টা স্কুল খালি পড়ে আছে, স্টুডেন্টরা কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত, একটা ভাবতে অবাক লাগে যে এই রাজ্যে আজকে 365 স্কুল, অন্যান্য রাজ্যে যেখানে ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলছে, আজকে এই রাজ্যে 365 সম্পূর্ণ বন্ধ। এবং 346টা স্কুলে আবার শুরু হয়েছে এই শিক্ষা। কিন্তু কি হবে? সেই থার্ড পার্টির মাধ্যমে 365টা স্কুল থেকে 346টা স্কুলে যারা ছিলেন, 365 স্কুলে তাদেরকে নেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, কিন্তু সব নয়। এখানে হয়তো 50% লোক চান্স পেয়েছে, 50% চান্স পায়নি, সেটা কোম্পানির বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু এই যে 365টা স্কুলে একটা দাবি হলো যে যারা ছিলেন শিক্ষকতার তারা বেকার হয়ে গেলেন। আবার 365টা স্কুল বন্ধ হওয়ার ফলে 365টা স্কুলে গ্রামীণ ছাত্রছাত্রীরা কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত। 346টা স্কুল আবার সেই থার্ড পার্টি প্রজেক্ট শেষ হয়ে গেছে 31 মার্চ 365টা, কিন্তু আবার সেই 346-এ এখানে যারা পেয়েছেন তাদেরকে আবার থার্ড পার্টির আন্ডারে কাজ করতে হবে। কেন? সেটা থার্ড পার্টি যদি সবকিছুতেই হয়, এই শিক্ষা ব্যবস্থায় যদি হয়, তাহলে গভর্নমেন্ট থেকে আমরা বলছি যে গভর্নমেন্ট থেকে আমাদের বলে দেওয়া হোক যে থার্ড পার্টি ছাড়া এই শিক্ষা চলা ব্যবস্থা সম্ভব নয়। আমরাও এইসব সাংবাদিক সম্মেলন বা দাবি আদায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্য সরকারের কাছে স্মারকলিপি এইসব কিছু করব না। আমরা ওনারা যদি ঘোষণা দেন যে থার্ড পার্টি আমাদের মূল লক্ষণ, থার্ড পার্টি দিয়ে চালাতে হবে, তাহলে আমরা কিছু করবো, আমাদের পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু এই ঘোষণাটা হয়নি, তাই আমরা অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই রাজ্যের উন্নতি চাইছি। আমরা রাষ্ট্রপতি সরকারের অংশ, আমরা আগেই বলেছি। তাই আমরা আগামী 8 জুন আমরা এই শিক্ষার উন্নয়নের জন্য ডিজিটাল ইন্ডিয়া, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য কম্পিউটারের অপরিহার্য, এবং যাতে কম্পিউটার শিক্ষা এই রাজ্যে ত্রিপুরা উন্নতি করতে পারে, তার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের গোচরে নিতে চাই। আমরা আগরতলা সার্কিট হাউস সংলগ্ন এলাকাতে মানববন্ধন কর্মসূচিতে সামিল হব সকাল 9টা থেকে দুপুর 1 ঘটিকা পর্যন্ত। এখানে আমরা ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণ, আপামর যারা শিক্ষা অনুরাগী, তাদের সহযোগিতা চাইছি। আশা করি সবাই করবে। আমাদের যে মানববন্ধন কর্মসূচিটা হবে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, কাউকে কোনো ডিস্টার্ব না করে। এবং তারপর আমরা দুপুর 1 ঘটিকায় আগরতলা রবীন্দ্র ভবন সংলগ্ন স্থানে আমরা আমাদের জমায়েত হয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা গভর্নমেন্টের কাছে কি দাবি নিয়ে সেটা আমরা স্মারকলিপি পেশ করব। তো এই জন্য আপনাদের আমরা সহযোগিতা চাইছি। সংবাদ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যমের অপরিহার্য ভূমিকা আছে আমরা জানি। তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা আপনারা যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারাও সমাজের অংশ, আপনাদেরও ছেলে মেয়ে কোনো না কোনো স্কুলে পড়াশোনা করছে, ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আপনাদের সহযোগিতা চাইছি। আমরা সহযোগিতা হলো যে গভর্নমেন্ট, যেহেতু আমরা বারবার দেখা করা সত্ত্বেও, চিঠি দেওয়া সত্ত্বেও সিএম এর কাছে কোনো জায়গা থেকে আটকে যাচ্ছে, দেখা করতে পারছি না। আমাদের দাবি নয়, এই কম্পিউটার শিক্ষাটা ত্রিপুরার যে কিভাবে চলছে সেটা জানানোর জন্য আমরা হয়তোবা ওনার কাছে সময় চাইছিলাম, কিন্তু যাক, সময় যেহেতু পাইনি, এখন আপনাদের মাধ্যমে আমরা সেই বার্তাটুকু ওনাকে বা এই রাজ্য সরকারকে দিতে চাইছি যে আমরাও এই সরকারের অংশীদার। আমরা চাই উন্নতি গল্প, আমরা চাই না থার্ড পার্টি, আমরা চাই প্রকৃত রাজ্য সরকার নিজের হাতে এই শিক্ষা ব্যবস্থাটি পরিচালনা করুক, এবং ছাত্রছাত্রীর উন্নতি কল্পে যারা প্রশিক্ষক আছে তাদের ন্যূনতম যেটা পাওনা কাজের বিনিময়ে সেটা যাতে হয়। আর সমকোড
ভারত সরকার চালু করেছেন, এখনো চালু করেননি, ঘোষণা দিয়েছেন চালু হয়ে যাবে। আমরা চাইছি রাজ্য সরকারের কাছে এই সমকোডের মাধ্যমে যাতে এমপ্লয়িরাকে নেওয়া হয়, সমকোড যাতে লাগু করা হয়, তাহলে অনেকটা অংশে লাঘব হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আগামী 8 জুন যে আমাদের মানববন্ধন কর্মসূচি আপনাদের সহযোগিতার মাধ্যমে সফল হবে সেটা কামনা করছি। ও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটিএসসি জিন্দাবাদ।